একটা সিলভার লাইনিং নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। আপনারা জেনে থাকবেন আমি ওভার এক্সপ্লেইন করা বা গুজব ছড়ানো এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট ম্যান আর দিস গুড সাইন্স। সেটা হচ্ছে যে আমরা যেই সাইনগুলো দেখি এই সাইনগুলোকে কিন্তু আমাদের খুব অনেক অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করতে হবে এবং চ্যালেঞ্জ করতে হবে। আমরা নিজেরাই এই অ্যাঙ্গেলগুলোকে নানান দিক থেকে চ্যালেঞ্জ করব, কারণ আমরা নিজেরা যদি চ্যালেঞ্জ না করি পরে আমরা হইতেছে নানান থিওরি দিব জ্ঞানীর মতো, তারপর দেখা যাবে যে আমাদের থিওরি কোনোটাই কারেক্ট হচ্ছে না, রাইট? সো এই কারণে সব দিক নিয়ে আলোচনা করি। বিষয়টা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে, বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি সাসপেন্ড করছে অনির্দিষ্টকালের জন্য। এবং এটা কি চুক্তি, কি প্যাক্ট, ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করি, জানি এক্সাক্ট মিনিংটা আপনারা ফলো করতে পারেন। একটা প্যাক্ট, এই প্যাক্টটা হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক এবং ডেভেলপমেন্টাল রিলেশনশিপ এবং কোঅপারেশন এই সংক্রান্ত। ওকে, বেসিক্যালি হচ্ছে এবং ইউরোপ দক্ষিণ এশিয়া যে পরিমাণ যে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং কোঅপারেশন টাইপের কাজ করে তার 20% বাংলাদেশের সাথে করে। একটা বিশাল ব্যাপার। এবং বাংলাদেশ তো অবশ্যই ইউ হচ্ছে ছাড়া চলতে পারবে না। ইউরোপ আমেরিকা ছাড়া বাংলাদেশ কালকে পথে বসে যাবে, রাইট? তো নাও কেন করলো এটা বোঝা ইম্পর্টেন্ট। অনেক কিছু অনেক কারণে ঘটে এবং গুজববাজ এগুলোকে অপব্যাখ্যা করে এবং ইয়ে করে এগুলো। এই জন্য অডিয়েন্স, আপনারা যারা অ্যাটলিস্ট আমার চ্যানেলের যারা অডিয়েন্স, আমি চেষ্টা করি আপনাদের গুজববাজদের কাছ থেকে দূরে রেখে সঠিক চিত্রটা তুলে ধরতে। সো এখন আমরা সেই চিত্রটা বোঝার চেষ্টা করি। প্রথম প্রশ্ন আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি চুক্তি, যেটা আলোচনা করলাম আদৌ চুক্তিটা কোনো গুরুত্ব বহন করে কিনা সেটা আলোচনা করলাম। ইয়েস করে, কারণ এরা গুজববাজরা নন ইস্যুকে ইস্যু বানায় দেয়, আবার ইস্যুকে হইতেছে ডাউন প্লে করে, রাইট? সো এটা একটা সিরিয়াস ব্যাপার, একটা সিরিয়াস চুক্তি। নাও চুক্তিটাকে কি করা হইলো এবং লাস্ট আলোচনা করবো কেন করা হইলো, এগুলো ইম্পর্টেন্ট, রাইট? কি করা হলো সেটা হচ্ছে ইনডিফিনিটলি সাসপেন্ড করা হয়েছে। এভাবে বললে একটু ভয়াবহ শোনায়, কিন্তু তারা ভাষাটা এইভাবে বলতেছে যে ডিলেড উইথ নো এক্সাক্ট টাইম ডিটারমাইন্ড টু ডিসাইড, এরকম করে ডিলে করা হয়েছে, কোনো সময় হইতেছে এখন। বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি এভাবে, ইনডিফিনিট পিরিয়ডের জন্য এটাকে সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, তো এটা বেশ একটা স্ট্রং সাইন। নাও লাস্ট কথা হচ্ছে যে কেন করলো, এটার পিছনের কারণটা কি? এটা কি আবার গুজববাদরা এটাকে বানায় আসলে একটা মানে কারণ, মানে সরকারের প্রতি কোনো অ্যাকশন না, কিন্তু গুজববাদরা এটাকে অ্যাকশন হিসেবে দেখাচ্ছে এমন কিছু কিনা, রাইট? এমন কিছু যদি হয় তাহলে তারা এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। না, এটা সরকারের প্রতি অ্যাকশন এবং তারা এটা ক্লিয়ারলি বলছে। বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের যারা এই সাথে যে কাজ করে এবং ফরেন মিনিস্ট্রির যে সচিব, সেক্রেটারি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি ওটার ব্যাখ্যা দিচ্ছেন যে না, এটা এখানে সরকারের প্রতি কোনো অ্যাকশন না, এটা হচ্ছে আগে থেকেই নির্ধারণ করা ছিল যে ইউনাইটেড নেশনসের অ্যাসেম্বলির সাথে হচ্ছে হয় টাইম কনফ্লিক্টের কারণে এটাকে পেছানো হয়েছে। ওকে, তো আমি ওটা পরে ভাবলাম ও আচ্ছা হইতে পারে, মানে এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা বাংলাদেশ সরকারের উপর কোনো অ্যাকশন না, এটা নিয়ে গুজব ছড়ায় লাভ নাই। তো আমি ভালো করে খুঁজতেছিলাম যে এগেন সব দিককার কথা খুঁজতেছিলাম যে বাংলাদেশের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তারা কি বলতেছে, তারা আসলে ক্লিয়ারলি এটা উল্লেখ করতেছে কিনা বা টেম্পোরারি কিছু কিনা। এবং তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সার্চ করতেছিলাম, হ্যাঁ, এই কারণে আমি অনেকগুলো খবর ঘেটে ঘেটে পড়ছি বোঝার জন্য যে কি কারণে সাসপেন্ড করলো, বোঝার জন্য, রাইট? সো বাংলাদেশের পত্রিকায় যখন জিনিসটা চোখে লাগছে তারাও তো আর এত কিছু বলে নাই, হয়তো উদ্দেশ্যমূলক ভাবে যেন সরকার খারাপ দেখা না যায়। তো যে কারণে এই প্রশ্নগুলো এগেন খোঁজার জন্য আমি অনেকগুলা ইন্টারন্যাশনাল খবর খুঁজে খুঁজে বের করে পড়লাম। তো ওই প্রশ্নের উত্তর আমি কোথাও পাচ্ছিলাম না যে এই মিটিংটা কি বাংলাদেশে হওয়ার কথা ছিল কিনা। বিষয়টা বোঝেন, যদি এমন হয় যে মিটিংটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে তারা মিটিংটাকে হচ্ছে ডিলে করছে, ওকে ফাইন, মেক সেন্স। তারপর আবার যখন পরিস্থিতি নর্মাল হবে তখন আবার তারা তাদের ডেলিগেট যারা টিম যারা তারা আসবে মিটিং করতে, তাহলে এটা সরকার বিরোধী অ্যাকশন, এইসব অপপ্রচার গুজব ছড়ানো করে মানে হয় না। তো তারা সেখানে বলতেছিল যে বাংলাদেশের প্রিভিলিং সিচুয়েশনের কারণে ডিলে করা হয়েছে। এটা নেসেসারিলি ডিডন্ট মিন মাচ টু মি, রাইট? সো আমি ওটা খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম যে মিটিংটা কোথায় হওয়ার কথা, বাংলাদেশে হওয়ার কথা নাকি দেশের বাইরে। যদি বাংলাদেশের বাইরে হওয়ার কথা হয় তাহলে তো বাংলাদেশের টিম সেখানে যাবে, তাহলে দেয়ার ইজ নো রিজন এটাকে কেন ইয়ে করে, রাইট? তো ওটা আমি এখনো খুঁজে পাই নাই মিটিংটা কোথায় হওয়ার কথা ছিল। যদি বাংলাদেশের বাইরে হওয়ার কথা হয়ে থাকে তাহলে এটা সিল অ্যান্ড ডাস্টেড আর কি, এটা বেসিক্যালি। তো সেটা না পাইলেও, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল খুঁজে বের করা বোঝার জন্য, সেটা এক্স্যাক্টলি সেই তথ্যটা না পাইলেও তাদের কথা থেকে তারা এটা ক্লিয়ার করছে যে তারা কেন অ্যাকশনটা নিচ্ছে এবং কি ঘটনা। সো তারা প্রথমে বললো প্রিভেলিং সিচুয়েশনের কারণে, নাম্বার ওয়ান। এগেন আরেকবার একটু পয়েন্ট আলোচনা করি, প্রিভেলিং সিচুয়েশন অনেক কিছু হইতে পারে। একটা হইতে পারে তাদের টিম বাংলাদেশ আসতে চাচ্ছে না এখন, এই কারণে ডিলে করা হয়েছে। আর একটা হইতে পারে যে অ্যাকশন, না ওইটা অ্যাকশন কিনা সেটা বোঝার জন্য। তো সেইখানে রিপোর্টে বলল যে সরকারের রেসপন্সের কারণে এটা করছে।
কোটা আন্দোলনে যে সরকার এত ছাত্র খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপর সরকার যে ব্যাখ্যা দিছে সেই ব্যাখ্যা হইতেছে মানে সন্তোষমূলক ব্যাখ্যা না। সরকার বলছে যে প্রাথমিকভাবে যে রাবার বুলেট করা হয়েছে, কোনো লাইভ গুলি ব্যবহার করা হয় না। তারপর এত ছাত্র মারা যাওয়ার পর তখন ইউরোপিয়ান ইউনিয়নের স্পোক্সম্যান যে সে করছে, সরকারের কাইন্ড অফ নিন্দা জ্ঞাপন করছে সরকারের ভূমিকা বা নিয়ে আর কি, ব্যাখ্যা নিয়ে। নিন্দার বলা স্ট্রং হয়ে যায়, অসন্তোষ প্রকাশ টাইপের আর কি করছে। তো সবকিছু মিলায় এটা মনে হচ্ছে একটা অ্যাকশন। না এগেন দেখেন এই অ্যাকশনগুলা, যে আলোচনাটা আপনারা যদি চ্যানেল ফলো করে থাকেন যারা আগে থেকে, সবসময় বলে আসছি একটা কথা, যে দেখেন অ্যাকশন এগুলো কিছু মিন করে কিনা এটা বোঝা ইম্পর্টেন্ট। এগুলো অনেক ক্ষেত্রে তারা কি সত্যিকার অর্থে সরকারকে চাপে রাখার জন্য অ্যাকশন নিচ্ছে, নাকি নিজেরা মুখ বাঁচানোর জন্য অ্যাকশন নিচ্ছে। আমরা মানবতার কথা বলি, আমরা সারা দেশে গিয়ে পালপাকঠামি করি, ডেমোক্রেসির কথা বলি, বাংলাদেশে ডেমোক্রেসিও নাই, মানবতাও নাই, সেই সরকারের সাথে আমরা কাজ করে যাচ্ছি। খারাপ দেখা যায়, এত বড় একটা নৃশংসতা, নাশকতা, সেটার মধ্যে মুখ বন্ধ রাখলে বাংলাদেশের চামবাজগুলো যারা এখন মুখ বন্ধ রাখছে বা প্রোফাইল পিকচার পরিবর্তন করতেছে না, গোপনে গোপনে নিউজ ফিডে ঢুকে খবর করে, কিন্তু এমন একটা ভাব যে চমক হাসানদের মতো আর কি নাম দুনিয়াতে নাই। চামবাজদের কজ যখন হবে তখন দেখবেন যে কেমনে গর্ত থেকে বের হয়ে আসে। তার মানে এদের কজ নেই, জন্য চামবাজগুলো বেরোচ্ছে না, প্রোফাইল পিকচারও পরিবর্তন করতেছে না। সো দ্যাট টেলস ইউ কি এদের কজ কোথায় নিহিত। যা হোক, তো ও যেটা বলতেছিলাম আর কি, যে এরকম অনেক রকম চামবাজ অনেকে করে, এবং এই ডিস্টিংশন গুলো বোঝা মিক করাটা ইম্পর্টেন্ট, যেটা আমার চ্যানেলে আমি সবসময় করে দেখানোর চেষ্টা করি। যে কারণে এত সময় নিয়ে কথাটা আমি চাইলে একটা ভাগ মেরে দিতে পারতাম যে বাংলাদেশ সরকারকে সরাই দিছে ইউরোপিয়ান ইউনিয়ন, এখন সেই সরকার পড়ে না। না না না, ওই কনক্লুশনে পৌঁছানোর জন্য বহুত দূরের রাস্তা। তো এটা একটা স্ট্রং ব্যাপার। যদি কোটা আন্দোলনের এটার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে ডেভেলপমেন্টের এবং ইকোনমিক চুক্তি স্থগিত করে, চুক্তি বিষয়ক আলোচনা, ভুল বুঝেন না, চুক্তি স্থগিত না, কি জানি বলে থাম্বনেলে এত কথা লেখা যায় না দেখে কাইন্ড অফ ছোট করে লিখছি। চুক্তি স্থগিত না, চুক্তি বিষয়ক আলোচনাটা স্থগিত করা হয়েছে, রাইট? উইথ কাইন্ড অফ আপনি বাই এক্সটেনশন বলতে পারেন যে চুক্তি স্থগিত করাটা একটা ব্যাপার, রাইট? নাও সিরিয়াস ব্যাপার, এটা যতটুকু বুঝছি এখন পর্যন্ত, যদি কোথাও ভুল না বুঝে থাকি, বোঝার গ্যাপ, আমি আমার মতো করে একদম চ্যালেঞ্জ করে করে প্রত্যেকটা অ্যাঙ্গেল বোঝার চেষ্টা করছি, যে যতটুকু তথ্য পাইছি তার ভিত্তিতে আমার কনক্লুশন, এটা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্যবস্থা, হালকা ব্যবস্থা, আবার গরম হয়ে যায় না, খুব মারাত্মক ব্যবস্থা সবাই ফেলছে তা না, একটা সাময়িক হালকা ব্যবস্থা নিছে। এমনও হবে হয়তো ছাত্র আন্দোলন দমন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আবার কি করছে, ডিলে করছে আলোচনা, রাইট? আবার সুন্দর করে আলোচনা টেবিলে চলে গেছে, রাইট? সো এই কারণে এটা নিয়ে খুব বেশি গরম হওয়ার কিছু নাই। তবে যে আলোচনাটা শুরুর দিকে করছিলাম বা কয়েকদিন আগে করছিলাম, সেটা আরেকবার ফিরে আনতে চাই। সেটা হচ্ছে, আমি মনে করি এখনকার সিচুয়েশনটা এক্সেপশনাল। বিরোধী দলকে যেভাবে দমন নিপীড়ন করে পার পেয়ে আসছে পশ্চিমাদের কাছ থেকে, যে আলোচনাটা কয়েকদিন আগে করছিলাম, যে আমি মনে করি এখন পশ্চিমারা একটু ডিফারেন্টলি অ্যাক্ট করা উচিত। লাইক অ্যাগেন, উচিতের কথা বলে লাভ নাই। ইন্টারেস্টের প্রশ্নে সরকার যদি কোনোভাবে ভাগ দিয়ে দিতে পারে, দেখা যাবে যে উচিত অনুচিত আউট অফ দ্য উইন্ডো ভাগছে। তারপরও এইরকম সাধারণ ছাত্রদের সাথে এরকম ম্যাসাকার করার পর সরকার তো অবশ্যই চাপে আছে, নানান দিক থেকে নানান রকম চাপে আছে। বিদেশিরা এখন দেখেন, বিদেশিদের তো খেয়ে পড়ে কাজে লাগে নাই তাদের আপনাদের শেষে করে দিয়ে যাওয়া, রাইট? আমাদেরকে আমাদের চাপ তৈরি করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে, সরকারকে নানান দিক থেকে কোণঠাসা করতে হবে। তারপর এটা তো আর এমন সরকার না যে দাবির মুখে ক্ষমতা ছেড়ে দিছে, এত জিনিস না। আপনি চিন্তা করেন, বিএনপি 96 নির্বাচনের পর নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের আন্দোলনের মুখে কয়েক মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দিছে, নির্বাচন দিচ্ছে। আর এগুলো কল্পনা করা যায়? তারপর কালকে একজন লিখতেছিল, আমার কে লিখতেছিল, ভাই সজল ভাই স্ট্যাটাস দেখলাম, উনি বললো আর কি, উনি যখন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল তখন পুলিশ হইতেছে বিএনপির আমলে, পুলিশ হইতেছে ছাত্রী হলে ঢুকছে এই কারণে, রাতের বেলা ছাত্রী হলে ঢুকছে এই কারণে আন্দোলনের মুখে হলের প্রভোস্ট পদত্যাগ করছে, এবং ভিসি নাকি কাকে ভিসি পদত্যাগ চাচ্ছিল, এবং হলের প্রভোস্ট পদত্যাগ করতে বাধ্য হয়, এরকম কি জানি, হোয়াট এভার। মানে পদত্যাগ জিনিসটা এত দূরের কথা, এখন তো আমরা মানে গুলি ছাড়া কোনো কথাই চলে না, রাইট? সো এই সরকারকে ফেলাটা সহজ হবে না। আপনাদের গুজব মারানিরা ভূগোল কতভাবে বুঝিয়ে ফেলবে যে এই সরকার পড়ে যাচ্ছে। আমি এখন আপনাদেরকে এরকম কোনো আমার অ্যানালিসিস দিতে চাচ্ছি না, বা এরকম কোনো দিতে চাচ্ছি না ইমপ্রেশন যে কালকে সরকার পড়ে যাচ্ছে। তবে আমি মনে করি সরকার একটা বেশ ভালো রকম চিপায় আছে, এবং এটা এভিডেন্ট সরকারের প্রধানমন্ত্রীর কথাবার্তা, টোন থেকে শুরু করে যেটা বললাম যে শোক দিবস ঘোষণা করছে, এগুলো কল্পনা করা যায় আওয়ামী লীগ সরকার আবার ঘোষণা করে শোক দিবস। তারপর হচ্ছে এখনো প্রধানমন্ত্রীর কথা, মন্ত্রীদের কথা থেকে শুরু করে সব দিক থেকে বুঝতেছি সরকার চাপে আছে, এটা আমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। নাও এইটা যদি চালু রাখা যায়, এই ওষুধদের সাথে তো পারা যায় না, তো
সমানে শত শত মানুষ মেরে ইয়ে করে ফেলে। এই যে গতকালকে আমি ফেসবুকে একটু করে লিখছিলাম যে মানুষজন সমালোচনা করে অনেকে যে তারেক রহমান বিদেশে বসে আন্দোলন করে, দেশে আসে না কেন? কারণ দেশে আসলে মেরে ফেলবে। এই বাংলাদেশ তো আগে ছিল না। আগে তো এই দেশে রাজনীতি করা যেত, কথা বলা যেত, সরকারের সমালোচনা করা যেত, কার্টুন আঁকা যেত, দমন নিপীড়ন চলতো, সেগুলো চলতো একই সাথে। এখন তো কোনো কিছু চলে না, এখন সোজা ধরে মেরে ফেলে। তারেক রহমান বা তারেক জিয়া যদি বাংলাদেশে ফিরে সোজা ফাঁসি দিয়ে দিবে, সোজা ধারা মারা বের করে তারেক রহমানকে যে এই ধারায় ফাঁসি দিবে, এরকম আরো হাজার ধারা হইতেছে দিয়ে শেখ হাসিনাকে সবার আগে ধরা যাবে। দুই আমি বলতে তার মানে এই না যে তারেক রহমানের হাতে দুর্নীতি বা অপরাধের ইয়ে নাই। বাংলাদেশের সকলের রাজনীতিবিদদের হাতে দুর্নীতিময় এবং অপরাধযুক্ত, অপরাধময়। কিন্তু কথা হচ্ছে যে ওই ইয়েকে রেখে, মানে এর চেয়ে বড় তারেক রহমানের চেয়ে হাজার গুণ বড় হুকুমের আসামি, হাজার গুণ বড়, হাজার হাজার মৃত্যুর কারণ সরাসরি নির্দেশনায় যার, অথবা ইয়ের কারণে, অফিসে থাকার কারণে যাকে আইনের আওতায় আনতে হবে, তিনি হইতেছে বিচার করবেন হইতেছে। তো এই আর কি। তো এই কারণে এই দেশের যে অবস্থা, এই সরকারকে বিপদে ফেলা, কোণঠাসা করা বড় কঠিন কাজ। নট বিকজ তারা পলিটিক্যালি শ্রুড, বাংলাদেশের ওকে, নট বিকজ তারা পলিটিক্যালি শ্রুড, বাট বিকজ তারা হচ্ছে অমানুষ। এই কারণে সো আমি এগেন বিদেশের মাটিতে বসে এটা বলতে পারি না যে তোমরা যারা মাঠে আন্দোলন করতেছো চালায় যাও, কোনোভাবেই ব্যাকআউট করা যাবে না, বুক পেতে দাঁড়ায় থাকো এইভাবে শত শত লাশ ফেলার পরও, সেটা আমি বলতে পারি না। তবে সেটা যদি হয়, সেটা যদি কন্টিনিউ হয়, যে আন্দোলন এখনো চালায় যাচ্ছে ছেলেরা, সাধারণ ছাত্রছাত্রীরা, এটা গতকালকে দেখলাম রুমিন ফারহানা এই পয়েন্টটা একটা টকশোতে বলছে, এরা এই ভাষায় কথা বলে না, কেমনে করে বললো আল্লাহ জানে। পলিটিশিয়ান গুলা কিন্তু এরা ভালো মানুষ না, রাইট? এরা হইতেছে এমন একটা তামাশা করতেছে এখন ক্ষমতা আসার জন্য, ক্ষমতা আসার পর এক্স্যাক্টলি কাজ এরা আবার করবে ছাত্রদের সাথে। এবং পলিটিশিয়ানরা যখন সমালোচনা করে বা ধান্দাবাদ গুলা, দেখবেন সমালোচনার ভাষাটার মধ্যে একটু ফাঁক রাখে রুম। যেমন এখন ধরেন সরকারের যারা সমালোচনা করে ধান্দাবাজ মার্কা, এরা বলবে যে আর লাশ দেখতে চাই না। মানে কি কি মানে কি লাশ দেখতে চাস না তুই? কি করতে চাস তুই? মানে সরকার ছাত্র থেকে আর লাশ দেখতে চাই না, এই দেশ আমার না, এগুলো বলে বেড়াবে, রাইট? সো রাজনীতিবিদ বাটপারগুলো এভাবে করে কথা বলে রুম রাখে কেন? কারণ তারা জানে তারা এগুলো করে আসছে দিতে, এবং ক্ষমতায় গিয়ে আবার তারা এটা করবে। এই কারণে একটা চক্ষু লজ্জা বলে তো বিষয় আছে। তো রুমিন ফারহানা দেখলাম কালকে একদম ক্লিয়ার ভাষায় অনেকগুলো কথা বললো, সেখানে এটাও তারা বললো, সেখানে এই কথাটা, যে পয়েন্ট আমি এই চ্যানেলে মানে ফ্রম দ্য বিগিনিং অফ টাইম মেক করে আসতেছি, যে এই সরকার বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন ব্যাপারটা স্পেশালিটি হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করতেছে না, তারা স্বৈরাচারকে সরানোর জন্য আন্দোলন করতেছে রাইট নাও, বিকজ স্বৈরাচার এই পরিমাণ ছাত্র মারছে তাদের। আর বিএনপি যখন আন্দোলন করে, তারা কোনো গ্রেটার কজের জন্য আন্দোলন করে না, এগুলো চোরগুলো ক্ষমতায় গিয়ে চুরি করার জন্য আন্দোলন করে, রাইট? এই কথাটা আমি বলে গালি খাই ইয়েগুলার, ভালালগুলার, ছাম্পাজগুলোর, দলকানাগুলোর। এক্সাক্ট এই কথাটা রুমিন ফারহানা গতকালকে দেখলাম একটা টক শোতে বলতেছে, যে এই আন্দোলনটাতে যারা করতেছে তারা যারা রাজনীতি করে, একদমই এই কথাগুলাই বলছে। এবং এটা নিয়ে কেমন জানি চ্যালেঞ্জও করলো উপস্থাপিকা, যে আপনি এইভাবে করে বলতেছেন যে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা লোভের একটা কারণ এইগুলা করে বেড়ায়। কিন্তু সাধারণ ছাত্ররা কোনো লোভে করতেছে না, ক্ষমতায় যাওয়ার জন্য করতেছে না, তারা সিম্পলি করতেছে তাদের কজের জায়গা থেকে, দাবি চাওয়ার জায়গা থেকে। যেই জিনিসটাকে আমি শুরু থেকে অ্যাপ্রিসিয়েট করে আসতেছি, যে পয়েন্টটা মেক করে আসতেছি, সেই পয়েন্টটা কামিং ফ্রম পলিটিশিয়ানস মাউথ, ফ্রম দ্য হর্সেস মাউথ, ইনক্রেডিবল ব্যাপার আর কি। তো যে কথাটা লাস্ট যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি আমার সেই মুখ নাই ছাত্রদেরকে বলার যে তোমরা রাস্তায় নেমে জীবন দাও, কারণ এটা এমন এক পিশাচ, রাস্তায় নেমেও আন্দোলন করা যায় না, ওই ফেসবুকেও আন্দোলন করা যায় না, কোথাও কোনো আন্দোলন করা যায় না। পিশাচ সোজা ফেসবুকে লিখলো নিয়ে ধরে রাখে। আমি আজকে দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির ইয়েটাকে, যে আসিফ মাহতাব সরকার, যে রেইনবো আর কি নিয়ে ইয়ের কারণে ব্র্যাক থেকে হচ্ছে ইয়ে হয়, চাকরিচ্যুত হয় প্রতিবাদ করার কারণে, ওনাকে ধরে নিয়ে 7 দিনের না 5 দিনের রিমান্ড দিছে হচ্ছে কি জানি টোল প্লাজায় হইতেছে আগুন দেওয়ার জন্য। এখন দেখেন এগুলো বিএনপি করছে, আমি আলাদা করে বলতেছি না, কিন্তু আমি বলতেছি রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গুলো চলে। এই লোক যিনি মানে ছোটখাটো সরকারের সমালোচনা করে না, সে তার কিছু কজ আছে যেগুলো সরকারের সাথে কনফ্লিক্টিং। আমাকে একজন মেসেজ করলো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই যে আবু সাইদকে যে গুলি করে মারছে, সেই হত্যা মামলা দিছে ছাত্রদের বিরুদ্ধে, এবং একটা কোন ক্লাসের ছাত্র আমাকে লিখলো, 16 বছর বয়স বেসিক্যালি ছাত্রটার, একটা আন্ডার এজ ছেলেকে হইতেছে ওই মামলায় ঢুকাই দিছে। এবং আমি কালকে কোথায় একটা ইয়ের ইন্টারভিউতে নাকি আলু আরাফাত ইন্টারভিউ দিচ্ছে নাকি কোথায় শুনতেছিলাম, বলতেছিল যে এরকম নাকি কোনো টক শোতে হোয়াটএভার, যে মানে ওই যে আবু সাইদের যে হত্যা মামলা, পুলিশ যে হত্যা করছে, এটা সরকার হচ্ছে বলতেছে এটা পুলিশ হত্যা করেন। আমার মনে হচ্ছে আলু আরাফাত এই কথা বললো নাকি। এখন সরকার বেসিক্যালি এটা বলতেছে এটা পুলিশ নাকি মারেন, এটা নাকি ছাত্ররাই মারছে, সাধারণ আন্দোলন করতেছে সেই ছাত্ররাই নাকি মারছে। চোখের সামনে থাকা ভিডিও, এটাকে এত বড় মিথ্যা বলে সেই মামলায় আবার 15-16 বছরের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, রাইট? সো
এগুলা কিছু কিছু পৈশাচিকতায় পিশাচ কাজকর্মে আওয়ামী লীগ এটা তো অনেক আগেই ছাড়াই গেছে, বলার কিছু নাই আর কি। মানে এটা বারবার করে বলা মানে এটাকে হালকা করে দেয়া। কিন্তু যে কারণে কথাটা বলতেছি সেটা হচ্ছে এই পিশাচদের সাথে আমি মানে আমার চাওয়া যে সবাই আন্দোলন করুক, এই সরকারের বিরুদ্ধে ওয়েল রাউন্ডের চাপ রাখুক, রাস্তা না ছাড়ুক, কিন্তু সেটা বলার মুখ ভাষা আমার নাই আর কি। পিশাচদের বিরুদ্ধে জীবন এরা সোজা মেরে দিবে। যে কথাটা অনেকে বলে যে আপনি দেশে আসেন, দেশে এসে দেশ বললাম। আরে ভাই, খেলার তো রুল মেনে খেলতে হবে। যেই খেলার কোনো রুল নাই সেইটারে কি কোনো খেলা বলে? আমি তো একটা খেলা যদি আমি জানি যে এই নিয়মে খেললে আমার একটা ফেয়ার চান্স থাকবে, রাইট, আমাকে দৌড়াইতে হবে, ওকে ফাইন। আমি বাংলাদেশি, আমি হাইটে কম, আমার মেল নরিস্ট, আমার গায়ে মাসুল শক্ত না, ওকে ফাইন। আমি জানি আমার এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, কিন্তু আমি সেটাকে মেকআপ করার জন্য আমার বেশি ব্যায়াম করতে হবে, প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি যদি জানি খেলার রুল ফিক্সড, তারপর আমি আমাকে পরিবর্তন করা কিভাবে আমি এখান থেকে বেস্ট আউটপুট আনতে পারি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি যদি জানি যে খেলার রুলই কোনো রুল নাই, এখানে মগের মূল্য একটা অসভ্য দেশ, এখানে কোনো রুল নাই, এখানে গেলে সোজা ধরে গুম করে খেয়ে দিবে, সেই দেশে লাইক হাউ ডু ইউ ডিল উইথ ইট, রাইট? সো এই কারণে এই অসভ্য দেশের যে কারণে এইভাবে এরা ক্ষমতায় 15 বছর থাকতে পারতেছে, কারণ এরা সকল রুল, আগেও এইসব অসভ্য দেশের রুল ছিল না, যতটুকু ছিল সেইগুলো এরা ডিস্ট্রয় করে দিচ্ছে। একটু আগে ফেসবুকে দেখলাম যে মোজাম্মেল ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক, উনিও কোনো সরকারের এমন যে খুব সমালোচনা তা না, উনি ওনার কজের জায়গা থেকে কথা বলেন, সরকারের সাথে কনফ্লিক্টিং কিছু হইলে সমালোচনা হয়, কোটা সংস্কারের পক্ষে তো সবাই এখন। উনি লিখলেন যে গত 30 বছরে উনি ক্যাম্পাসে থাকেন, কোয়ার্টারে কলোনিতে, গত 30 বছরে প্রথম ওনার বাসার সামনে এসে কেউ হামলা করা, কালকে রাতে ককটেল ফুটে গেছে, গালাগালি করে গেছে, এগুলো ওনার সাথে গত 30 বছরে আগে কখনো হয় নাই। 30 বছরে তো বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, এবং বিএনপির তার মানে কি ছাত্র দলের পান্ডারা এগুলো করে না, শিক্ষকদের বাসার সামনে ককটেল ফুটানো, শিক্ষকদেরকে ক্লাসরুম থেকে বের করা, গায়ে হাত তোলা করছে। কিন্তু সেটাই বলতেছি যে এই কিছু জিনিস বিএনপি আওয়ামী লীগ করছে, কিন্তু এই আওয়ামী লীগ সরকার এমন কিছু করতেছে যেগুলো বিএনপি ধারে কাছে করে নাই। এবং বিএনপি আবার ক্ষমতায় আসলে যে ফিয়ারটা আমি করি, যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ দেশকে যেখানে রেখে যাচ্ছে এখান থেকে খারাপের দিকে নিবে। হ্যাঁ, এর চেয়ে খারাপ কিছু বিএনপি অতীতে করা নাই, কিন্তু ভবিষ্যতে খারাপের দিকে হয়তো নিবে, কারণ হিস্ট্রিক্যালি আমরা দেখে আসছি কখনো থিংস নেভার গেট বেটার ফর এরকম শিট হোল অ্যাস কান্ট্রিগুলোর জন্য। তো সেই স্পেকুলেশন করার তো দরকার নাই, মেবি নিবে না, রাইট? কিন্তু সেটা নিয়ে আমাদের ভাবারও দরকার নাই। আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে স্বৈরাচারের পতন। তারপর কি হবে পরেরটা পরে, তারপর বিকল্প কি বিএনপি নাকি বিকল্প নাই সেটা আমরা ফিগার আউট করবো ভোটের মাঠে, রাইট? নাকি পাবলিক আবার এই আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, সেইটাও মানুষ ডিসাইড করবে ব্যালট বক্স, ভোটের মাঠে, রাইট? দেখো, এটা আমাদের কারো কাছ থেকে শুনতে জানতে হবে না। আমাদের একটাই টার্গেট, একটাই গোল, এই পিশাচদেরকে, এই স্বৈরাচারীদেরকে, এই খুনিদেরকে, এই ডেমোক্রেসির হরণকারীদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে। পরেরটা পরে চিন্তা করা যাবে। দেয়ার আর লটস অফ গুড সাইন্স, সিলভার লাইনিং, যেই কারণে আজকে আলোচনা করতেছি। আমি কোনো মিস হোপ দিতে চাই না, কোনো ওভার এক্সপ্লেন করতে চাই না। মনে হচ্ছে থিংস আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। এই সরকারের ক্ষমতা ফালাই দেওয়ার কথাও বলা যায় না, কিন্তু যেভাবে আন্দোলনটা আগে যাচ্ছে এটা যদি ধরে রাখা যায়, সবাই মিলে যদি এই যে রেমিটেন্স বন্ধ রাখে, সবাই মিলে যদি তারা রোল প্লে করে, আমার ইফ ইউ আস্ক মি, আমি বলবো যে সরকারের পতনের সম্ভাবনা এখন আমার দৃষ্টিতে 51% বলতে সাহস হয় না, লেটস সে 49%, 49, 51% সম্ভাবনা টিকে যাবে শেষ পর্যন্ত। 49% সম্ভাবনা কালকেই হয়তো পতন যদি নাও হয়, এই চাপ যদি বজায় রাখা যায় আন্তর্জাতিক এবং দেশীয় সব দিক থেকে, লেটস হোপ 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে সরকার বাধ্য হবে পদত্যাগ করতে।